সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ আসলে পদত্যাগ করব বললেন সিইসি। ১৩ বছর পর ঢাকায় এলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর ইউনূসের কারণে মার্কিন শুল্কে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগের যারা পদে ছিল তারা যেন কেউ বিএনপিতে স্থান না পায় বললেন রিজভী। পরিবর্তন টেকসই করতে হলে নতুন সংবিধান লিখতে হবে, মন্তব্য আখতার হোসেনের। যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিজার্ভ বেড়ে $৩১ বিলিয়ন। ছাত্র সংসদগুলোর আচরণ এখন পর্যন্ত সন্তোষজনক, জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানালো এনসিটিবি। এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ এলে পদত্যাগ করবেন। এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চায়। যেহেতু আগের সিইসি নির্বাচন কমিশন থেকে অনেক কিছু চেয়েছে, আমাদের এখন সেরকম কোনো সমস্যা নেই। এই সরকার এখন পর্যন্ত চায়নি। শনিবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভার আগে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আমাদের বলতে দ্বিধা নেই, যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবেন না। যেদিন সরকার চাইবে তার মতো করে কাজ করতে, আমাকে এই চেয়ারে দেখবেন না, সেই গ্যারান্টি আমি দিতে পারি। তিনি আরো বলেন, বিগত নির্বাচনে যারা অনিয়ম করেছিলেন সেই সব নির্বাচন কর্মকর্তাদের রাখা হবে না। নির্বাচন কমিশনের অধীনে ৫,৭০০ কর্মকর্তা রয়েছেন, তারা আগেও দায়িত্ব পালন করেছেন, এদেরকে কোথায় পাঠাবো? তবে যারা স্বপ্রণোদিত হয়ে কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিইসি আরো বলেন, নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্যের ভেতর আমরা যেতে চাই না। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতি চলছে। ভোটার তালিকা হালনাগাদ হয়ে গেছে, ভোটের জন্য কেনাকাটা এগিয়ে চলছে। সীমানা নির্ধারণের খসড়াও প্রকাশ করেছি। আগামী রোববার থেকে নির্বাচনী সীমানার শুনানি শুরু হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত এ শুনানি চলবে। কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিতর্ক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি এর মধ্যে ঢুকতে চাই না। যদি আইন পরিবর্তন হয় তাহলে হবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ২ দিনের দ্বিপক্ষীয় সফরে আজ শনিবার দুপুরে ঢাকায় এসেছেন। বেলা ২টার দিকে বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন। ঢাকা সফরের সময় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে রোববার সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতির কারণে মার্কিন শুল্কের ক্ষেত্রে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শনিবার মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় একথা বলেন তিনি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সুনাম ও পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুরু থেকেই অন্তর্বর্তী সরকার শুল্ক কমিয়ে 20% আনতে আত্মবিশ্বাসী ছিল। তিনি আরো বলেন, সরকার শুল্ক আরো কমানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে এবং সেখানে রপ্তানি আরো বৃদ্ধি পাবে। আলোচনায় শফিকুল আলম জানান, নেগোসিয়েশনের সময় অন্যান্য আন্তর্জাতিক বাজারে এর প্রভাব কি হবে তা মাথায় রেখেই দর কষাকষি করা হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে। প্রথমে বাংলাদেশি পণ্যের উপর 35% পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
পরে গত 31 জুলাই ট্রাম্প প্রশাসন সেই শুল্ক কমিয়ে 20% নামিয়ে আনে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, খেয়াল রাখতে হবে আওয়ামী লীগে যারা পদে ছিল, যারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তারা যেন দলের সদস্য হতে না পারে। যারা টেন্ডারবাজি করেছে, অন্যের জায়গা দখল করেছে, যারা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে রেখেছিল, তারা যেন দলে স্থান না পায়। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক সমাজ গঠন করতে চাই, এমন একটি দেশ গড়তে চাই যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে। এসব অঙ্গীকার করে আমরা নতুন করে দেশটাকে বিনির্মাণ করতে চাই। তিনি আরো বলেন, পিআর পদ্ধতি কি, এটা কি জনগণ বলতে পারবে? পিআর নারিকেল তেলের মতো মাথায় মাখে না সাবানের মতো গায়ে দেয়, সেটা জনগণ বোঝে না। পিআর এর কোনো দৃষ্টান্ত নেই। সাধারণ মানুষ চায় তাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হোক। তিনি আরো বলেন, বিএনপি তো সংস্কারের কথা না করেনি। প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার নির্বাচন দিক, এরপর যে দল ক্ষমতায় আসবে তারা বাকি সংস্কার করবে। কিন্তু কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন প্রলম্বিত করার কথা বলেন। সেটা কেন হচ্ছে তা আমরা ভালো করেই বুঝতে পারছি। শেখ হাসিনা যা চায়, নির্বাচনে পিআর পদ্ধতি অনেকটা ওইরকমই বলে উল্লেখ করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, পরিবর্তন টেকসই করতে হলে নতুন করে সংবিধান লিখতে হবে। শনিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আখতার হোসেন বলেন, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে, তবে এতে কেউ কেউ বাধা দিচ্ছেন, যা আমাদের মধ্যে ধোঁয়াশা তৈরি করছে। এনসিপি সদস্য সচিব বলেন, মৌলিক সংস্কারের রূপরেখায় গণপরিষদ নির্বাচনের কথা বারবার বলেছি। নির্বাচন যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে, তবে এর ধরন নির্দিষ্ট করা প্রয়োজন। তিনি আরো বলেন, ফ্যাসিবাদীর সংবিধান দিয়ে নির্বাচন হলে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে। নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন করতে হবে, অন্যথায় ভোটের দিকে গেলে গণতন্ত্র বাস্তবায়ন হবে না। এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধান নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তারা সংস্কারের জন্য কতটা আগ্রহী তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিএনপি প্রতারণার পথে এগোচ্ছে কিনা সেই প্রশ্ন রাখতে চাই। নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদ প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদে ক্ষমতার ভারসাম্য এনে বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা হবে বলে সবাই আশাবাদী ছিল, তবে এ সনদের বাস্তবায়ন কিভাবে হবে তা পরিষ্কার নয়। সংসদ কাঠামো, উচ্চকক্ষ, রাষ্ট্রপতির ক্ষমতা, নারী নেতৃত্ব সহ সংবিধান সম্পর্কিত বিভিন্ন বিষয় পরবর্তী দলের হাতে ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, কিন্তু তাতে টেকসইভাবে সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে না। যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আওয়ামী লীগ আর হাসিনার বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী, তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন তিনি কোন দেশের লোক। যারা পিআর চায় তাদের উদ্দেশ্য ভিন্ন উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, তারা আসলে অন্য কিছু চায়। আসুন আমরা একসাথে বসি, কার কি দাবি শুনি। ফ্যাসিস্ট হাসিনা দেশকে করদ রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, হাসিনা সারা দেশকে কারাগারে পরিণত করেন। তিনি বলেন, স্বাধীনতার 54 বছরেও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। ডামি নির্বাচন দিয়ে শেখ হাসিনা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। নির্বাচনী মৌসুম শুরু হয়ে গেছে জানিয়ে তিনি আরো বলেন, মানুষ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন, সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। 16 বছর মানুষ রক্ত দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। নজির সৃষ্টিকারী নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি। নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার অস্ত্র উদ্ধারে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী শুধু নির্বাচনের প্রেক্ষাপটেই নয়, সার্বক্ষণিকভাবে অবৈধ অস্ত্রের আগমন ঠেকাতে তৎপর। বর্তমানে সীমান্ত অনেক বেশি সুরক্ষিত। তিনি আরও বলেন, জনগণ যদি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলেছেন, সে অনুযায়ী সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মত প্রকাশ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগে মানুষ সহজে কিছু বলতে পারত না, এখন অনেকেই ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছেন। এটা একটা ইতিবাচক পরিবর্তন। সবজির দাম বাড়ার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে, তাই দাম বেড়েছে। আলু সরকারি মাধ্যমে কেনা হবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ডেপুটি হেড মোহাম্মদ আমির উদ্দিন জানিয়েছেন, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 16 বিলিয়ন ডলার থেকে বেড়ে বর্তমানে 31 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। শনিবার ময়মনসিংহে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান। মানি লন্ডারিং প্রিভেনশন অ্যান্ড কমব্যাটিং ফাইন্যান্স অফ টেরোরিজম শীর্ষক এই দিনব্যাপী কর্মশালাটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। বিএফআইইউ এবং পূবালী ব্যাংক পিএলসি যৌথভাবে এর আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমির উদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। একসময় দেশের আর্থিক খাত ভয়াবহ সংকটে ছিল। মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল এবং ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে আগস্টের পর ব্যাংকারদের কার্যকর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কোনো প্রভাবশালী মহলের অযাচিত হস্তক্ষেপ নেই এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের ডিজিএম ও রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ এবং পূবালী ব্যাংক পিএলসি যৌথভাবে এর আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমির উদ্দিন বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ফলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে এসেছে। একসময় দেশের আর্থিক খাত ভয়াবহ সংকটে ছিল। মুদ্রাস্ফীতি বেড়ে গিয়েছিল এবং ডলারের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে আগস্টের পর ব্যাংকারদের কার্যকর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে কোনো প্রভাবশালী মহলের অযাচিত হস্তক্ষেপ নেই এবং আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। কর্মশালায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের ডিজিএম ও রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মনিরুল ইসলাম। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ হারুন ও মোহাম্মদ আসাদুজ্জামান খান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। পূবালী ব্যাংকের এন্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মোহাম্মদ ফয়সাল আহমেদ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মশালায় ময়মনসিংহ জেলার ৪৫টি ব্যাংকের ১০৯ জন কর্মকর্তা অংশ নেন। এখানে মানি লন্ডারিং এর ধারণা, এটি প্রতিরোধে ব্যাংকারদের ভূমিকা এবং অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত অপরাধ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আয়োজন যে কোনো বিবেচনায় চ্যালেঞ্জিং। ছাত্র সংগঠনগুলো এখন পর্যন্ত সন্তোষজনক আচরণ করছে। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা করা হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় বজায় ছিল। যে কোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনী সহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে শনিবার ছিল শেষ দিন। এই দিন পর্যন্ত প্রার্থীরা তাদের আপিল জমা দিতে পারবেন। ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন বলেছেন, সকাল 11টা থেকে 28 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন। আগামী 25 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। এরপর 26 আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এর আগে গত বুধবার ডাকসু নির্বাচনে মোট 509 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে বৃহস্পতিবারে 462 জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র 402 জন ও ছাত্রী 60 জন। অপরদিকে 47 জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী 23 আগস্টের মধ্যে আপিল করতে পারবেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী 25 আগস্ট দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 26 আগস্ট বিকেল 4টায়। আগামী বছরে এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। এবছরের মে জুন মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এ সংক্রান্ত একটি চিঠি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়, 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি করা উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম 2024 সালের আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে। এসব শিক্ষার্থী 2026 সালের মে জুনে অনুষ্ঠেয় এইচএসসি আলিম ও সমমান পরীক্ষায় অংশ নেবেন। চিঠিতে আরও বলা হয়, 2026 সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।